বহু মাছ হারিয়ে যাচ্ছে, এই মাছেদের অস্তিত্ব বিপন্ন। সবাই এগিয়ে আসুন, বিপন্ন মাছ নিয়ে অসাধারণ কাজ চালিয়ে যাচ্ছেন এই গবেষক শিক্ষক। নদী দূষণের জেরে বহু মাছ হারিয়ে যাচ্ছে, বহু মাছের প্রজাতি বিপন্ন হয়ে পড়ছে। এমনই একটি মাছ হলো কাতলি মাছ। নেপালি ভাষায় সেই মাছকে কাতলি মাছ বলে, বাংলায় বলে ভুলুক বা ভরকল। মূলত ডুয়ার্সে তিস্তা নদীতে এই মাছ পাওয়া যায়। নদীর মধ্যে বড় বড় পাথরের ধারে এই মাছ বসবাস করে, কিন্তু নদী থেকে আজকাল বহু পাথর তুলে নেওয়াতেই মাছের বাসস্থান বিপন্ন হয়ে পড়েছে। আবার এই মাছ যখন বংশবৃদ্ধি করে, সেই পেটে ডিম থাকা অবস্থায় মাছগুলোকে ধরে খেয়ে ফেলা হচ্ছে। এর জেরে মাছের বংশবৃদ্ধি ঘটছে না। হিমালয় লাগোয়া খরস্রোতা নদীতে এই মাছ বংশবৃদ্ধি করে এবং ঝাঁকে ঝাঁকে তারা সিকিমের উঁচু তিস্তা নদীতে পৌঁছয়। একটা সময় সিকিমের বিভিন্ন এলাকায় তিস্তা নদীতে এই মাছ খুব দেখা যেত, কিন্তু আজ আর তেমন দেখা যায় না। ফলে এই মাছ সংরক্ষণ বা এই মাছকে বাঁচাতে সিকিম সরকার সেই রাজ্যের প্রধান মাছ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু ডুয়ার্স ধরে এই মাছেরা যদি বংশবৃদ্ধি করে সিকিমের দিকে যেতে না পারে, তবে কিভাবে এই মাছ টিকে থাকবে? বিপন্ন মাছ হওয়ার জন্য ইতিমধ্যে এই মাছ বাজারে বিক্রি করা নিষিদ্ধ হয়েছে। তবুও বিভিন্নভাবে সেই মাছেদের বংশবৃদ্ধির প্রক্রিয়া রোধ করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশিষ্ট মৎস্য গবেষক ডক্টর বিমল কুমার চন্দ। মাছ নিয়ে বহুদিন ধরে অসাধারণ গবেষণার কাজ করে চলেছেন বিমলবাবু। প্রচুর বইও তার প্রকাশিত হয়েছে। এমনকি বনাঞ্চলে বিভিন্ন বন্যপ্রাণীর উপর সমীক্ষা করে বন্যপ্রাণীদের তালিকা তৈরি হলেও মাছেদের উপর সমীক্ষা করে কোনো তালিকা তৈরির কাজ কারোর মাথাতেই আসেনি। বিমলবাবুর উদ্যোগে বন দপ্তরের সহযোগিতায় উত্তরবঙ্গের বনাঞ্চলে মাছেদের উপর সমীক্ষা এবং তার গবেষণালব্ধ বই প্রথম প্রকাশিত হয়, যা একটি মূল্যবান দলিল। সেই হারিয়ে যেতে থাকা কাতলি মাছ বাঁচাতে এখন স্বেচ্ছাসেবীদের নিয়ে সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছেন বিমলবাবু। এমনকি জেলেদের মধ্যেও এ বিষয়ে তিনি সচেতনতা বৃদ্ধি করেছেন। বিপন্ন মাছ বাঁচাতে বিমলবাবুর এই অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতে তাকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা। মাছ নিয়ে বিমলবাবুর অসাধারণ কাজ এবং রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গিয়েছে। পরিবেশ, প্রকৃতি, জলবায়ু পরিবর্তন, দূষণ এবং মাছেদের অস্তিত্ব নিয়ে বিমলবাবু ঠিক কি বলছেন, চলুন শোনা যাক এই ধারাবাহিক ভিডিওতে। প্রচলিত মহাশুল আসলে মহাশির কথা থেকেই মহাশুল কথাটার উৎপত্তি হয়েছে। আচ্ছা, মহাশির মানে যে মাথা, এই মাথার আকৃতি, তার দৈর্ঘ্য, প্রস্থ, তার বডি উচ্চতা ইত্যাদির উপর ভিত্তি করে কিন্তু তাদের ভাগ করা হয়েছে বিভিন্ন। আচ্ছা, মাঝে মধ্যে আমরা তিস্তায় দেখি বড় মহাশোল উদ্ধার হয়, ওই মহাশোল বলে। সেটাই এখানে আমি 3 রকমের মহাশোল পেয়েছি। 3টে এত বড় বিশাল, সবই এগুলো বিশাল আকৃতিরই হয়। তো তার মধ্যে থেকে 3টের মধ্যে একটা হচ্ছে তর মানে তর বলা হয়, তর মাছ। আর একটা হচ্ছে পুঁটি তর, আচ্ছা, সেটা হচ্ছে গোল্ডেন মহাশোল ইংরেজিতে বলা হয়। ডিপ বডি মহাশোল আগেরটা তর, তার পেটের জায়গাটা বেশ উচ্চতা, গভীরতাটা বেশি, মাথাটা একেবারে ছোট, আবার মাথাটা লম্বাটে, আবার দেহটাও লম্বাটে অনেকটাই। সেটা হচ্ছে গোল্ডেন মহাশির। ওর হোল পাখনাগুলো হোল দিতে হবে। আচ্ছা, এর সবগুলো আঁশ বড় বড় হবে। আরেকটা মাছ আছে, সেটাকে চকলেট মহাশির বা কপার মহাশির বলা হয়। কপার মহাশিরটা কিরকম, যেটাকে বললাম নিওলিসোচিলাস হেক্সাগোনালেপিস, ওটা হচ্ছে দেহ পৃষ্ঠভাগটা হচ্ছে কপারি কালারের। আচ্ছা, চকলেটের কালার আঁশগুলো, পেটের দিকটা সাদা। ও বাহ, এটা অনেকটা ওই যে পুটিতরের কাছাকাছি ওরকম দেহ। এটা সিকিম গভর্নমেন্টের, এটাকে নেপালিতে বলে কাতলি। আর সিকিম গভর্নমেন্ট 21 সালে, ভেরি রিসেন্টলি 21 সালে ওটাকে ওদের স্টেট ফিশ হিসেবে ডিক্লেয়ার করেছে। আমাদের স্টেট ফিশ যেমন ইলিশ মাছ, আমাদের ওটাকে মহাশোলটাকে ওরা মহাশোল বলতে স্পেসিফিক ওই স্পিসিস একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মহাশোল তো অনেক, এখন প্রজাতি অনেক বেড়েছে। আরো যদি তুমি অন্যান্য জায়গায় যাও, তর স্পিসিসের উপরে অনেক, তাহলে তার মানে মহাশোল কথাটা কিন্তু একটা কম্পোজিট নেম। ঠিক আছে, এটা একক কোনো মাছ নয়। এই ধারণাটা আমাদের সকলকে একটু ভাঙাতে হবে। একদম, মহাশোল বললে একটা মহাশোলকে বোঝায় না। মহাশোলটা গ্রুপের নাম। মহাশোল জায়গাটা হচ্ছে, তার মহাশোল বলতে এই ধারণাটা কিন্তু ওটা পাল্টাতে হবে। মহাশোল হচ্ছে তর, পুঁটি তর, আবার কাতলি। আমি এই 3টেই আমার তিস্তা নদীতে পেয়েছি। সেই জন্য যে কোনটা পুঁটি তর, কোনটা তোমার তর, আর কোনটা কাতলি, আমাদের বাংলায় বলে ভুলুক বা ভরকল এই মাছটাকে। আচ্ছা, তা এইভাবে নামগুলো এই নামগুলোর সাথে আমাকে সাধারণ মানুষ কেউ পরিচিত নই। আচ্ছা, যেটা আলোচনা হচ্ছিল, পরিবেশ যে দূষণ হচ্ছে, নদীগুলো দূষিত হচ্ছে,
কেমিক্যাল ফেলা হচ্ছে, তারপর পুকুর অনেক হারিয়ে গেছে। তো সেই জায়গায় অনেক ধরনের কি কি ধরনের মাছ হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা মাছে ভাতে থাকতে পারবো কিনা? এখন বিষয়টা হচ্ছে এত ব্যাপক বিষয়টা। প্রথমত হচ্ছে আমরা মাছগুলোকে চিনি না, আমরা সাধারণ ঠিক মাছগুলোকে চিনি না। মাছগুলোকে বিজ্ঞানসম্মত ভাবে না চিনলে সমস্যা। কেন আন্তর্জাতিক স্তরে তো বিজ্ঞানসম্মত নাম ছাড়া চলবে না। তার মানে কোন প্রজাতি হারিয়ে গেল, কোন প্রজাতি বেঁচে থাকলো, এই তথ্যটা দিতে গেলে তো আমাকে প্রথমেই জানতে হবে আমার কোন প্রজাতি। আচ্ছা, স্পেসিফিক না বললে তো ওরা বুঝবে না। কিন্তু আন্তর্জাতিক সংস্থা যেগুলো যারা এগুলো দেখে, IUCN, IUCN এর নাম শুনেছো, WWF এর নাম শুনেছো, এগুলো সব আন্তর্জাতিক সংস্থা। তা এই সমস্ত বিভিন্ন দেশে ওদের অবজারভেশন গুলো হচ্ছে। তো এবার স্পেসিফিক্যালি যে ওই জায়গাগুলো জানতে গেলে এক্সপার্টাইজের দরকার আমাদের। তার মানে এক্সপার্টাইজের সংখ্যা আমাদের বাড়াতে হবে। আমি যখন মাছ নিয়ে দেখো তো মাছ নিয়ে কাজ করি, কত পশুপ্রেমী সংস্থা আছে, অনেক পশুপ্রেমী সংস্থা পাবে, তার ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে, অনেকেই অনেক রকম কাজকর্ম করে। সব ঠিকই আছে, তো সবগুলোই দরকার, আমি অস্বীকার করছি না, কোনটার সাথে কোনটা ই করা যায় না। প্রকৃতিতে সবারই অবদান, সবারই কিছু কন্ট্রিবিউশন থাকবে। হ্যাঁ, পাখি নিয়ে কত সংস্থা তৈরি হয়েছে, হাতি, ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে যাচ্ছে। তো এইরকম প্রচুর, এবং তাদের নো ডাউট অনেক কন্ট্রিবিউশন, যারা এই সমস্ত নিয়ে জীবন হাতে নিয়ে অনেক সময় কাজকর্ম করতে যেতে হচ্ছে তাদেরকে। তদুপরি আমি বলবো এই মাছ, এটা তো ওয়াইল্ড লাইফ। এই ধারণাটা কিন্তু এখন আমাদের মতো অনেক লোকেরই এই ধারণাটা নেই। ওয়াইল্ড লাইফ বলতে ওয়াইল্ডে যারা রয়েছে, মাছ ওয়াইল্ড নেই, কারণ ওরা আমরা খাই, ওটাকে বাদ দিতে হবে। মাছও কিন্তু ওয়াইল্ড লাইফের অন্তর্ভুক্ত। ওয়াইল্ড লাইফ অ্যাক্টের মধ্যে এরা মাছগুলো আসবে। তা আইনগত জায়গায় যদি ওয়াইল্ড লাইফে একটা বাঘ শিকার করা যে অপরাধের হবে, একটা গন্ডার শিকার করা যে অপরাধের হবে, সেই অপরাধে অভিযুক্ত হবে আমার এই যে মাছের নাম কথাটা বললাম, এই মাছটাকেও। কেননা এটাও কিন্তু IUCN যে লিস্ট করেছে, শিডিউল 1 এর মধ্যে এই মাছটা রয়েছে, লেখাই আছে IUCN। এটা 2014 সালে মানে ওরা ডিক্লেয়ার করে দিয়েছে। কোন মাছটা শিকার করা যাবে না? ফরেস্টের যে কোনো মাছ? ফরেস্টে তো এন্ট্রি নেই, হ্যাঁ, সেটা সংরক্ষিত, সেই জায়গা থাকলে তারা তো ঠিকই আছে, তারা সেফ। কিন্তু ওরা এখন তো মাছ তো আর শুধু ওই ফরেস্ট বলে থাকবে, আর ফরেস্টের বাইরে যাবে না, তাতে নদী তো পেয়ে যাচ্ছে। তা এখানে তার ফলে ওরা মাছ ফরেস্টে যতক্ষণ আছে ততক্ষণ তারা সেফ, যেহেতু ফরেস্ট তার প্রোটেকশনের জায়গাটা রয়েছে। তারপরে ফরেস্টে যে বাইরে বেরিয়ে গেল, তখন প্রোটেস্টের আন্ডারে তা থাকলো না, তখন সেখানে ধরা পড়ে গেল, শিকার করছে। তা এই জায়গাগুলোতে আইনগত জায়গা গেলে অনেক জায়গায় অনেক দূর যাওয়া যায়। শুধু ওই আইন দিয়ে তো হয় না, আগে মানুষের সচেতন করাটা দরকার। জেল হবে, হাজতবাস হবে, তারপরে কিছু ক্ষতিপূরণও দিতে হবে, এরকম অনেক প্রভিশন আছে ওয়াইল্ড লাইফ অ্যাক্টের মধ্যে। ওয়াইল্ড লাইফ অ্যাক্ট যেমন রয়েছে, এটা কিন্তু আবার তো মাছ খাদ্য, মানুষের মাছ খাদ্য। এটা যে এই জায়গাটা আমার দায়ী, আমার কাজটা ভীষণ কন্ট্রাডিক্টরি, সেই অর্থে কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, একদিকে আমি বলছি সংরক্ষণ করতে হবে, আবার বলছি যে না, এটা প্রোটিন, সোর্স অফ প্রোটিন মানুষের খাদ্যের মধ্যে তালিকায় রয়েছে। এই জায়গাটা বলছি যে হ্যাঁ, এই জায়গাটা আমাদের ওই যে ব্যালেন্সের জায়গাটাকে আমাকে আনতে হবে, মানে খেতেও হবে। হ্যাঁ, ওই যে উন্নয়ন, যেমন উন্নয়নের কথা বলছো, আবার প্রকৃতি, আরে প্রকৃতি ধ্বংস না হলে উন্নয়ন হবে? এই কেউ ভাবছেন এটা, প্রকৃতি ধ্বংস না করলে উন্নয়ন হবে কেমন করে? উন্নয়ন বলতে শুধু আমার উন্নয়ন, প্রকৃতির উন্নয়ন হলে আমার উন্নয়ন হবে, প্রকৃতির উন্নয়ন না হলে আমার উন্নয়ন হবে না কোনোদিনও। ঠিক সেই রকম ভাবে আমার এখানেও ওই একই জিনিস, যে একদিকে বলবো এদিকে রক্ষা করতে হবে, আরেকদিকে বলবো এদিকে খেতে হবে। তবে কি করতে পারি? তবে বলতে পারি যে এই মাছগুলো যেখানে আমরা এই মুহূর্তে পেলাম, কয়েকটা ছবি তোমাকে দেখেছি, এগুলো কতটুকু মাছ, খুব এইটুকু।
এই আছে। তা এই অঞ্চল এবং তাদের মধ্যে কিন্তু ডিম হয়ে গেছে। এরা কিন্তু এই যে বর্ষা আসবে, বর্ষা উপর দিকে চলে যাবে। তো এই বাচ্চা বাচ্চা ডিম তোমার এই মাছগুলো যদি বলে যে আমাকে তো সিকিম গভর্নমেন্ট আমাকে তো একটা সম্মান দিয়েছে, তা আমাকে একটু সিকিমে যাওয়ার রাস্তাটাও তোমরা বন্ধ করে দিলে, এ তিস্তা থেকে ধরা হয়ে গেল। সে জীবনে তো আর দেখতে পেল না যে সিকিম যে ওদের সম্মান দিয়েছে, ও আর সেটা জানতে পারলো না। তার আগে সে ধরা পড়ে গেল, মানবাজারে চলে গেল। যে স্পেসিসটার কথা বলছিলেন, সিকিম যাকে যে একটা স্পিসিস ধরেই আমি বলি, আরো তো আছে প্রচুর, সবই প্রায় কিছুই তো নেই, সবই একেবারে ভালনারেবল। যেমন আমাদের উত্তরবঙ্গের আমরা সবচেয়ে বেশি জনপ্রিয় যে মাছটার কথা জানি, বরবি। হ্যাঁ, সেগুলো সবই তো একেবারে ওই যে যদি বলে যে কোন কোন মাছ হারিয়ে, কোন মাছ হারিয়ে যাওয়া না, যেগুলো কালচার করা হচ্ছে না, রুই কাতলা মৃগেল যেগুলো কালচার পুকুরে কালচার করা হচ্ছে, তার একটা সিস্টেমের মধ্যে রয়েছে, সেইগুলো বাদ দিলে ওটা বাজারজাত হচ্ছে, আবার প্রোডাকশন হচ্ছে ইত্যাদি, একটা সাইকেলে চলছে। কিন্তু এরা তো প্রকৃতিতেই রয়েছে, প্রকৃতিতেই সাইকেল হবে, কারণ মানুষ দ্বারা সেগুলো তো হচ্ছে না। হ্যাঁ, অর্থাৎ বিজ্ঞান নির্ভরতার জায়গাটা আমাদের সেইভাবে, যে জায়গাটা সবগুলোকে সম্ভব না, করা যাচ্ছে না। তো সেই জায়গাটাকে যদি আমরা প্রাকৃতিক ভাবে যদি আমরা তাদেরকে অন্তত বাঁচাই, আবার কিছু কিছু কিন্তু যে টেকনোলজি আমাদের এখন নতুন নতুন টেকনোলজি বেরোচ্ছে, সেগুলোকে দিয়েও যদি কিছু উদ্যোগ নেওয়া যায়, সেগুলো সেই উদ্যোগ নিলে তো সরকারি পর্যায়ে দরকার। মানে যে মাছ জেনারেলি খাওয়ার জন্য ব্যবহার হয়, বেশি প্রচলিত, সেগুলো চাষবাস হচ্ছে, ঠিক আছে, আর যেগুলো চাষবাস হচ্ছে না, হ্যাঁ, অথচ নেচার অটোমেটিক তৈরি করছে বা নেচারের থেকে, সেইগুলোকে প্রিজার্ভ করার দরকার আছে। সেইগুলো প্রিজার্ভ তো মানে সেগুলো বিপন্ন বেশি, এবং সেগুলোকে রক্ষা করার জন্য আমার প্রকৃতি, ওদের যে হ্যাবিটেট, বিশেষ করে ওরা যেখানে বাসস্থান তাদের, সেই বাসস্থানের জায়গাটাকে আমাকে রক্ষা করতে হবে আগে। এই দায়, এই মুহূর্তে যে কাজ আমার চলছে, এই বাসস্থানগুলোকে রক্ষা করা। এই বাসস্থানগুলোকে রক্ষা করলে ওই শিশু মাছগুলো আস্তে আস্তে বড় হবে। কেন, ওরা তো ডিম পারবে গিয়ে পাহাড়ে, তারপরে সেটা বর্ষার স্রোতে জলে কিছু আমাদের এদিকে চলে আসবে, আর ওদের মাইগ্রেশনটা খুব লিমিটেড, এত ব্যাপক নয়। তো মাছেদের মেইন বাসস্থানই হচ্ছে নদী। নদী বলতে আমাদের এই মাছের ক্ষেত্রে, বিশেষ করে কাতলি মাছের ক্ষেত্রে, ওদেরকে বলা হয়েছে ফুটহিল হিমালয়ান রেঞ্জ, এইটাই হচ্ছে ওদের বাসস্থান। আচ্ছা, এই যখন এই বর্ষার জল পাবে, ওই যে বললাম যে ম্যাচিউর হয়ে গেছে এই অবস্থায়, এখনই যদি এখান থেকে, এরপরে বর্ষা নামলে, যখনই বর্ষার জল আসবে, সঙ্গে সঙ্গে ওরা উপর দিকে উঠে যাবে। শুধু তিস্তাতেই নাকি ধরুন অন্যান্য যে জল, বিশেষ করে এরা যেহেতু কোল্ড ওয়াটার ফিশ, তো এরা কোল্ড ওয়াটার মানে হিম শীতল জল, অর্থাৎ স্নোফেড রিভার যেগুলো আছে, বিশেষ করে আমাদের তিস্তাটাই হচ্ছে স্নোফেড রিভার আমাদের পাশাপাশি। আচ্ছা, আর মহানন্দা, বালাসন, আমি বালাসন থেকেও পেয়েছি, বালাসনে পেয়েছি, কারণটা কি, তিস্তার সঙ্গে এই যে মহানন্দা তিস্তা লিঙ্ক ক্যানাল যেটা রয়েছে, এই ক্যানাল দিয়ে চলে এসছে। এটা আমাদের অবজারভেশন, এই ক্যানাল দিয়ে এসেছে মহানন্দা, এখানে আমাদের তোমার মহানন্দা ব্যারেজ ফুলবাড়িতে, এখানেও পেয়েছি। আচ্ছা, তারপরে বেশ কিছুটা আপনি বালাসনে কিছুটা, কারণ বালাসন ওখানে মিশেছে, ওই দিকে বালাসনেও পেয়েছি আমি, মাসখানেক আগেই বালাসন থেকেও পেয়েছি। আচ্ছা, এটা অ্যাক্সিডেন্টাল এন্ট্রি হয়ে গেছে। তা ওরা যদি এখানে সেই হ্যাবিটেটটা পেয়ে যায়, কেন ফুটহিল হিমালয়ান রেঞ্জটাই হচ্ছে ওদের জায়গা, আর যেখানে বিশেষ করে বোল্ডার থাকবে, যে ওই যে যত্রতত্র বোল্ডার উঠিয়ে নিয়ে যাওয়া, মানে কিন্তু ওদের বাসস্থান শেষ করে দিলাম আমরা। আচ্ছা, ইন্টারেস্টিং আরেকটা খবর তো বলছি এই সম্পর্কিত, এই নিওলিসেচিলাস বলে আরেকটা প্রজাতি আছে, ওটা হচ্ছে নতুন প্রজাতি হচ্ছে নর, PNAR, নর। এটা মেঘালয়ে তোমার ওয়ার্ল্ড ওয়াইড একটা সংস্থা রয়েছে, ওরা কেভ অ্যানিমেলস ডিটেক্ট করে বিভিন্ন দেশে, কেভ অ্যানিমেল। তুমি বিশ্বাস করবে না, এই নিওলিসেস এই নামেই একটা অ্যানিমাল, যেটা প্রাণী তোমার মাছ, সেটা রেকর্ডেড হয়েছে ওখান থেকেই, মেঘালয় থেকে। আচ্ছা আচ্ছা, কেভ অ্যানিমাল, লার্জেস্ট কেভ অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড
এই শিরোপা পেয়েছে। আর ওটাকে ন্যাশনাল অ্যানিমাল, কেভ অ্যানিমাল বলে ডিক্লেয়ার করা হয়েছে আমাদের আমাদের স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে। বাহ, এটা 2025 সালের জন্য। বাহ, বাহ, বাহ। এই বছরেই এই একটা আমাদের একটা অ্যাচিভমেন্টের জায়গা। অসাধারণ। হ্যাঁ, এই মেঘালয়, যে তার মানে বলছে যে এই মেঘালয়ে এই কেভ গুলোর মধ্যে যে বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম, সেটা কতটা ভায়াবল বা বেঁচে আছে, কার্যকরী জায়গায় রয়েছে, এত সুন্দর। কারণ লার্জেস্ট মানে ওটা প্রায় 1.5 ফুট লম্বা মাছ, 1.5 ফুট লম্বা তো মাছটা পেয়েছে। আর আরেকটা জিনিস এখান থেকে, ওই যে বললাম যে একটু আলোচনা করলে, ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করলে নতুন নতুন অনেক রাস্তা বেরিয়ে আসে গবেষণার। কেভ অ্যানিমাল, তার মানে ওই মাছটার বৈশিষ্ট্য, চোখটা কিন্তু তারা অতটা স্পষ্ট হয়নি। আচ্ছা আচ্ছা। গায়ের রং যেটা আমরা বলে চকলেট মহাশয়ের জন্য, চকলেটে কালার জায়গা, ওটা গোলাপি কালার এসছে একটা মাছটা। তা এই যে এটা তো ইভলিউশন, যে বিজ্ঞান পড়েছ ইভলিউশন। আমি একটা কথা বারবার বলেছি যে জীববিদ্যা যখন পড়বে, জীবন বিজ্ঞান পড়বে, দুটো জিনিস মাথায় রাখবে, চোখ, কিন অবজারভেশন, আর হচ্ছে ব্রেন, মাথা, কনসেপ্ট অফ অর্গানিক ইভলিউশন। ইভলিউশনের মাথাটা মাথায় থাকবে। যেমন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো তোমরা, অ্যাটমিক স্ট্রাকচারটা না পড়লে ফিজিক্যাল সায়েন্সে তুমি কত দূর যেতে পারবে? ঠিক সেরকম আমাদের বায়োলজিক্যাল সায়েন্সেও যে কিন অবজারভেশন অ্যান্ড কনসেপ্ট অফ অর্গানিক ইভলিউশন। তার মানে ওই কেভ অ্যানিমালের মধ্যে থেকেই একটা ইভলিউশনারি একটা যোগসূত্র পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেল ওখান থেকে। যে মেলানিন, তোমার পিগমেন্টেশন হচ্ছে না প্রপারলি, এই যে বিষয়গুলো আসে, এখান থেকে নতুন নতুন অনেক রাস্তা তৈরি হয়ে যায়। ঠিক আমি কোথায় ছিলাম, প্রোটোজোলজি কাজ করে, গবেষণা করে, তার পেপারগুলো এখন আমি পাবলিশ করতে পারিনি, এখনো রয়ে গেছে থিসিসের মধ্যে। এই যে এই কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে পড়ে গেলাম।